শুরুতে হেডলাইন। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। নমস্কার। আজকের বিশেষ খবর হলো, সিদ্ধান্ত কেন্দ্রের, জল ছাড়াই আগে সম্মতি নেয়নি ডিভিসি। বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি মমতার। কেন্দ্রীয় মন্ত্রী অসত্য বলেছে, মন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, রাজ্যে সম্মতি নিয়ে ডিভিসি জল ছেড়েছে বলে যে দাবি করা হয়েছে তা মানতে পারছেন না তিনি। মমতার দাবি একতরফার ভাবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। কখনো এর আগে বন্যা পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি লিখেছিলেন মমতা। প্রথমে 20 সেপ্টেম্বর মোদীকে চিঠি দেন। সেই চিঠিতে কেন্দ্রের সাহায্য চেয়েছিলেন। ডিভিসিকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। ওই চিঠির জবাবে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল মমতাকে চিঠি লেখেন। দাবি করেন যে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জল ছাড়ে ডিভিসি, তাতে রাজ্যের প্রতিনিধিরাও থাকেন। পরস্পরের সম্মতিতেও জল ছাড়া হয়। কিন্তু মোদীকে লেখা নয়া চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি নিশ্চিত করে দিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, যে কমিটির কথা বলা হচ্ছে সেই কমিটিতে জল ছাড়ার সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই এককভাবে নেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যকে জানানো হয় না। মমতার দাবি, সম্প্রতি মাত্র 3.5 ঘন্টার আগে নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে। বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ করা সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়। বন্যার বিষয়কে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে এটি আমার দ্বিতীয় চিঠি। চিঠিতে স্পষ্ট ভাষায় 16 থেকে 17 সেপ্টেম্বর একের পর এক জল ছাড়ার উল্লেখ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, 16 সেপ্টেম্বর ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ করে জল ছাড়ার বিলম্বের জন্য, কিন্তু তার কথা শোনা হয়নি। 17 সেপ্টেম্বর যখন 2 দফায় জল ছাড়া হয়, বিকেলে রাজ্য পরিমাণ কমানোর জল অনুরোধ জানায়, কিন্তু আমল দেয়নি ডিভিসি। মোদীকে মমতা জানিয়েছেন, রাজ্যের তরফে ডিভিসিকে অনুরোধ করা হলেও তার বাস্তবায়নে যে নির্দেশ দেয় ডিভিসি, তাতে অনেক দেরি হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা ধরে তার আগে জল ছাড়া হয়ে যায়। প্রথম চিঠিতে যে দাবি জানিয়েছিলেন, সেই চিঠিতে অনড় রয়েছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রের সাহায্য প্রয়োজন বলেও জানিয়েছেন। এই নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক, আমরা দ্রোহকালের অধিবাসী হয়ে গিয়েছি। মমতা যে দল প্রশাসন তৈরি করেছেন, সোনার টুকরো ছেলেদের তুলে এনে মামলা গেঁথেছেন, তাদের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি সর্বত্র আধিপত্য বিস্তার করেছেন। দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই, মৌলিক পরিবর্তন আসেনি। জল ধারণের ক্ষমতা থাকতে হয়, জল ছাড়া হয় রাজ্যকে জানিয়েই। এই ক্ষেত্রে কারা কি দাবি বা প্রকৃতির কাছে অপ্রাসঙ্গিক হয়ে যায়। সিপিএম এর কেন্দ্রীয় কমিটি নানা কারণে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সুযোগ এসেছে বলে মনে করেছেন, তাই বিষয়টি নিয়ে বাড়তি সক্রিয়তা দেখাচ্ছেন। আর ডিভিসির পরিকল্পনার যে কিছু সমস্যা আছে, তা বহুদিন ধরেই বামপন্থীরা বলে আসছে। উনি কেন্দ্রের রাইটার্সের দিকে তাকিয়ে ম্যানমেড বলতেন, তাহলে তখন যদি রাজ্যের দায়িত্ব হতো, এখন কেন কেন্দ্রের হবে? তখনও কেন্দ্রের দায়িত্ব ছিল, ড্রেজিং করে না ওরা। এইভাবে রাজ্য সেচ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। শুভেন্দু অধিকারী, সোমেন মহাপাত্ররা সেচ মন্ত্রী ছিলেন। তাদের জিজ্ঞেস করুন, একেবারে টাকার খেলা। সেই ভাগ কালীঘাটে যেত বলে বিধানসভাতে অভিযোগ তোলা হয়। রাজ্যের দায় রাজ্য স্বীকার করুক, কেন্দ্রীয় দায় কেন্দ্র স্বীকার করুক। মোদি বাইডেনের বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করে কথা জানান। প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন মোদি। তার মাঝেই 2 দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হতে পারে। সেমিকন্ডাক্টর কারখানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে এক বিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। চতুর্দশী রক্ষ বা কোয়াড সদস্য রাষ্ট্রগুলি প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে কলকাতার সেমিকন্ডাক্টর কারখানা তৈরির সম্ভাবনাময় দিক নিয়েই আলোচনা হয়েছে দুপক্ষের। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, এর ফলে 2 দেশেরই কর্মস্থান তৈরি হবে। সেমিকন্ডাক্টর হল এমন এক ধরনের বস্তু যা নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তড়িৎবাহী হতে পারে। মূলত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়, মোবাইল হোক বা ক্যামেরা কিংবা ল্যাপটপ। এই চিপ তৈরির ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় উপাদান হয় সেমিকন্ডাক্টর। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ক্ষেত্রের গুরুত্ব ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় নিরাপত্তা, নতুন প্রজন্মের টেলিযোগাযোগ এবং দূষণমুক্ত পরিবেশ করার লক্ষ্য এবং যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে কথা হয়েছে 2 দেশের রাষ্ট্রপ্রধানের। সেই প্রসঙ্গে সেমিকন্ডাক্টর তৈরির জন্য একটি নতুন কারখানা তৈরি নিয়ে সদর্থক আলোচনা হয়েছে উভয়ে। এই কারখানা তৈরির মূল উদ্দেশ্য ইনফ্রারেড, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন সেমিকন্ডাক্টর তৈরি করা, যা ভারতের সেমিকন্ডাক্টর মিশন এর সঙ্গে সাযুজ্যপূর্ণ বলে দাবি প্রধানমন্ত্রী দপ্তরের। এই বিষয়ে আলোচনার সময় উঠে আসে উভয়ে কলকাতার গ্লোবাল ফাউন্ডারিজ এর একটি কারখানা তৈরির বিশেষ সহমত হয়েছেন, যার পোশাকি নাম হবে জিএফ কলকাতা পাওয়ার সেন্টার। প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে, এই সেমিকন্ডাক্টর কারখানার থেকে তৈরি হওয়া চিপ দূষণ মুক্ত দেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি ইন্টারনেট নির্ভর যন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তায়
ক্ষেত্রের উন্নতি হবে। উল্লেখ্য, এইবারের লোকসভা নির্বাচনের আগে 3টি সেমিকন্ডাক্টর কারখানা সম্প্রতি কেন্দ্রের মন্ত্রিসভার বৈঠকে গুজরাটের সানন্দে আরও একটি সেমিকন্ডাক্টর কারখানা তৈরিতে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। সেটি তৈরি করেছে কেন্স সেমিকন নামে একটি সংস্থা। এইবার কলকাতাতেও একটি সেমিকন্ডাক্টর কারখানা। লেবাননে হিজবুল্লাহর 290টি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে ইসরায়েল রবি সকাল থেকে জোরদার হামলা দুপক্ষের। লেবানের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে 37 জনের মৃত্যু হয়েছে। লেবাননে রবিবার সকাল থেকে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলে। দেশের দক্ষিণ প্রান্তে হিজবুল্লাহর একের পর এক ঘাঁটিতে মুহুর্মুহু বিমান হামলা চলছে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর 290টি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলের সেই দাবিকে নস্যাৎ করে হিজবুল্লাহর পাল্টা দাবি, ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছে। দাবি এবং পাল্টা দাবির মধ্যে দুই পক্ষের সংঘর্ষ আরও জোরদার হয়েছে। হিজবুল্লাহর হুঁশিয়ারি, যেভাবে ইসরায়েলে তাদের ওপর হামলা চালাচ্ছে তার পরিণতি ভুগতে হবে। হিজবুল্লাহ একই সঙ্গে দাবি করেছে, ইসরায়েলের সেনা ঘাঁটি এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। তবে হিজবুল্লাহকে একেবারে সমূলে উপরে ফেলতে এই অভিযান জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। শনিবার থেকে হামলা চলছিল দুপক্ষের মধ্যে। রবিবার সেই হামলা আরও জোরদার হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের বিমান হানার হিজবুল্লাহর কয়েকজন কমান্ডার নিহত হয়েছে। লেবাননের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলের বিমান হামলা বেইরুটে 37 জনের মৃত্যু হয়েছে। হিজবুল্লাহ হুঁশিয়ারি, হামলা বন্ধ করবে ততদিন তারা ইসরায়েলে হামলা জারি রাখবে। নতুন করে দুই পক্ষের সংঘর্ষের জেরে ইসরায়েলের লেবানন সীমান্ত এলাকা থেকে প্রায় 10,000 বাসিন্দা ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। সোমবার তৈরি নিম্নচাপ মহালয়ার আগে ভারী বৃষ্টি। বাংলায় কোন কোন জেলায় বেশি বর্ষণ? দুটি ঘূর্ণিঝড় আছে, আর তার প্রভাবে সোমবার বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে। মহালয়ার ঠিক আগে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে তা দেখে নিন। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করেছে। আরও একটি উত্তর থাইল্যান্ড এবং সংলগ্ন এলাকার উপরে আছে, যা পশ্চিমবঙ্গ ও পশ্চিম দিক অগ্রসর হতে পারে। আর সেই জোড়া ঘূর্ণিবাদের প্রভাবে সোমবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে সেপ্টেম্বরের শেষের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ HR বিশ্বাস বলেন, বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে মনে করছি আমরা। ঠিক কোথায় নিম্নচাপ তৈরি হবে এবং কোন পথে অগ্রসর হবে সেটা এখনই পুরোপুরি স্পষ্ট না হওয়ায় কলকাতা এবং দক্ষিণে নয়, সোমবারের মধ্যে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আপাতত শুধুমাত্র বুধবার দক্ষিণবঙ্গের 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 4টি জেলায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কিনা তা সোমবার নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে। রবিবার পশ্চিমবঙ্গে 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার 12টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তারপর আবারও ভারী বৃষ্টি নামবে কয়েকটি জেলায়। 6টি জেলায় ভারী বৃষ্টি হবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? রবিবার দক্ষিণবঙ্গে 7টি জেলায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়া হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 7টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি 8টি জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ওই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গে কোনো জেলাগুলি হলুদ সতর্কতা জারি করা হয়নি। রবিবার উত্তর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা আবহাওয়া কেমন থাকবে? রবিবার ছুটির দিনে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে 7টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলির কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই 8টি জেলায় কোনো সতর্কতা জারি করা। একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার হবে। ওই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির বেশিরভাগই অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার সব জেলায় অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। নমস্কার।